আসসালামু আলাইকুম দর্শক। শীতকাল, একটু গরম চা শরীরটাকে গরম রাখে। কিন্তু শীতকালে সিনেমা হলের গরমটা যদি না থাকে তাহলে কিন্তু জমে না। গরমকালে সিনেমা হলের গরমটা যেরকম খুব কষ্ট দেয়, শীতকালে সিনেমা হলের সেই গরমটাই আবার আরাম দেয়। আজকে কয়েকটি সিনেমা হলের কান্নার গল্প শোনাবো আপনাদেরকে। দরদ রিলিজ হওয়ার পরে কয়েকটি সিনেমা হলের কান্নার গল্প। শাকিব খানের সিনেমা রিলিজ হয়েছে ভাই, চারটি কথা না। শাকিব খানের সিনেমা রিলিজ হইলে যে যেই দিনই রিলিজ হোক, প্রথম দিন মানুষ হলে আসবে, হাউসফুল যাবে, লক। ওই যে কন বানেগা করোড়পতি শো হয় না অমিতাভ বচ্চনের, অমিতাভ বচ্চন যেরকম লক করে দেয় সেরকম লক। শাকিব খানের সিনেমা মানেই হচ্ছে ফার্স্ট ডে হাউসফুল, সেকেন্ড ডে হাউসফুল। তারপরে গল্পের ম্যারিট অনুযায়ী, গল্পের ধরন অনুযায়ী, মেকারের মেকিং অনুযায়ী এবং অন্যান্য পারফরমারদের পারফরমেন্স অনুযায়ী সিনেমা চলবে কি চলবে না, হিট হবে না ফ্লপ হবে, সেটি পরের বিষয়। শাকিব খান বাংলাদেশের মেগা স্টার, তাই বলে তার ছবি ফ্লপ হতে পারবে না, নাকি তার ছবি ফ্লপ বলা যাবে না? যে সিনেমা ফ্লপ, সেই সিনেমা ফ্লপ বলতে দোষের কিছু নাই। অক্ষয় কুমার, তার সিনেমা ফ্লপ হয়। শাহরুখ খান, তার সিনেমা ফ্লপ হয়। সালমান খান, তার সিনেমা ফ্লপ হয়। এদের চাইতে কি বড় কোনো স্টার শাকিব খান যে শাকিব খানের সিনেমা ফ্লপ হতে পারবে না? একটা শ্রেণীর দর্শক আছে যারা মানতেই চায় না যে শাকিব খানের সিনেমা ফ্লপ হতে পারে। সবার কথা বলছি না। আবার তাদের সেই, তারা যারা মানতে চায় না শাকিব খানের সিনেমা ফ্লপ হতে পারে না, তাদেরকে আমি রেসপেক্ট দিই। আই রেসপেক্ট দেম, কারণ তারা তাদের ভালোবাসার জায়গা থেকে তারা মানতে চায় না যে তাদের মেগা স্টারের সিনেমা ফ্লপ হয়েছে, তাদের প্রিয় স্টারের সিনেমা ফ্লপ হয়েছে। এটা তাদের ভালোবাসা, ওই ভালোবাসার জায়গা থেকে তারা মানতে চায় না। এটাকে আমি স্যালুট দিই, আই রেসপেক্ট ইট। পৃথিবীতে শুধুমাত্র বোধহয় বাংলাদেশেই এরকম দর্শক আছেন শাকিব খানের, একমাত্র শাকিব খানের এরকম দর্শক শুধুমাত্র বাংলাদেশে আছে যারা ফ্লপ ছবিকে জীবনেও ফ্লপ বলবে না। ডিউ টু তারা শাকিব খানকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। আমি তাদেরকে সম্মান দিই, সম্মান রেখেই বলছি। কিন্তু একটা কথা আছে জানেন তো, অতিরিক্ত ভালোবাসায় সম্পর্ক বিগড়ে যায়। বাবা মা যখন সন্তানকে খুব বেশি ভালোবাসে, সন্তান তখন বিপথে চলে যায়। অর্থাৎ সবাই যখন বলবেন ভালো ভালো ভালো, তখন সব খারাপ ছবিকে যখন ভালো ভালো বলতে থাকবেন, তখন আর ভালো ছবি আসবে না। তো যেটার মেরিট যা, তাকে তাই বলতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আজকে কথা বলবো না, কারণ দরদ প্রসঙ্গে আমি কোনো নেগেটিভ কথাবার্তা আপাতত বলতে চাই না। অনেকে রিকোয়েস্ট করেছে যে এক সপ্তাহ যাক, এক সপ্তাহ যাক তারপরে বলেন, এক সপ্তাহ পরেই বলবো। একটা প্রথম ভিডিওতে আমি বলে ফেলছি অনেক কথা যেগুলো এখন আপনারা স্বীকার করছেন না, একটা সময় গিয়ে স্বীকার করবেন। ভালোবাসা ভালো, যে এত ভালোবাসেন না যে আপনাদের ভালোবাসা আপনাদের সুপারস্টারকে ক্ষতি করে দেয়। যাই হোক, আজকের প্রসঙ্গ সেগুলো না, প্রসঙ্গ থেকে আমি সরে যাচ্ছি বারবার। আজকে আমি কথা বলতে চাই কয়েকটি সিনেমা হলের কান্না নিয়ে। এর মধ্যে ট্যাকেরহাটের সোনালী সিনেমা হল, গাজীপুরের শাপলা সিনেমা হল, শ্রীপুরের শাপলা সিনেমা হল, আরো কয়েকটা সিনেমা হলের রিয়েল টাইম ভিডিও দেখলাম। রিয়েল টাইম ভিডিও বলতে বোঝাচ্ছি যে 16 তারিখ দুপুর 3টায় কি হচ্ছে সিনেমা হলে, এরকম রিয়েল টাইম ভিডিও, প্লাস তাদের সেই সিনেমা হলের কর্তৃপক্ষ নিজের মুখে কি বলছে, তাদের বক্তব্য। তো সেই রিয়েল টাইম ভিডিও অনুযায়ী, কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, দরদ সিনেমা তোলার পরেও তাদের সিনেমা হল ফাঁকা, হলে মশা মারতে হচ্ছে তাদেরকে। কেন এই দুরবস্থা হইল তাদের? অনেকগুলো পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট, ঈদের মৌসুম না এটা।
ঈদের মৌসুম হইলে হলে দর্শক যাইতো, বাংলাদেশের দর্শক ঈদে সিনেমা দেখে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনাদের সিনেমা হলের মান ভালো না। আপনারা শুধু অভিযোগই দেন কিন্তু কাজ করেন না। আমি নিজে সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখি, প্রথম ফার্স্ট শো, এবং সেখানে আমি যে কত কষ্ট করে সিনেমা দেখি সেটা আমি জানি। স্ক্রিন ঘোলা, লাইট পর্যাপ্ত নাই, ডায়লগ বোঝা যায় না, কালার বোঝা যায় না, মাঝে মাঝে মানে স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যায়, হুট করে বন্ধ হয়ে যায়, গরম, এসির কথা বলে ফ্যানও দেন না, সিটে আরশোলা, ছাড়পোকা, ভাঙা সিট, দুর্গন্ধ, গরমে ঘেমে যেতে হয়। সিটটা একটা একটা শো শেষ ভাঙার পরে আর একটা শোয়ের মাঝখানে সিটটাও আপনারা পরিষ্কার করেন না। সিটের ভেতরে দর্শক থুথু ফেলে। শুধুমাত্র আমি হলের দোষ দিচ্ছি তা না, শুধু হলের দোষ দিলে ভুল হবে। কিন্তু দর্শকের এই যে সিঙ্গেল স্ক্রিনে যেসব দর্শক যায় তাদেরও কিছু ঝামেলা আছে। আমি সম্ভবত প্রিয়তম সিনেমাটা দেখছিলাম সৈনিক ক্লাবে, ডিসি স্টলে, যেখানে 100 টাকার টিকিট, ওদের সর্বোচ্চ টাকার টিকিটে বসে দেখছি। আমার পাশের একজন ব্যক্তি, যে আমার পাশে বসা, সে একটু পর পর তার সামনে একেবারে কফ ফেলতেছে, থুতুরা এরকম টাইনা টুনে যেমনি কাশিতে, ওইভাবে কাশিতে কফ ফেলতেছে হলের ভেতরে। আমি তাকে বললাম যে আপনি কি কাজটা ঠিক করলেন? সে আমাকে এমন লুক দিল যে আমি এই প্রশ্নটা করছি এটা অপরাধ হয়ে গেছে আমার। যাই হোক, আমি কোনো সিক্রেট করতে চাইনি, আমি ওই জায়গাটা পরিবর্তন করেছি। এটা গেল সৈনিক ক্লাবের অবস্থা। আনন্দ সিনেমা হলের অবস্থা বলি। আমি যেই সিটে বসে আছি, আমার পাশের সিটটা ফাঁকা, তারপরে আর একটা সিট, এই দরদ চলছে। পেছনের 3টি ছেলে ঘুমিয়ে আছে এবং আমার কাঁধের উপরে পা দিয়ে, মানে কাঁধের উপর বলতে পাশের সিটে যে ফাঁকা সিট ওটার উপর পা দিয়ে ঘুমিয়ে আছে। আমি যদি মুখটা এই করি তাহলে আমার চোখের সামনে তার পা আসবে। তো সে বারবার মানে এই কাজটি অনবরত সে পা রেখেই আছে, বাট এরপরে সে করছে কি, পাটা এরকম নাচাচ্ছে। তো বিরক্ত হয়ে আমার পাশের সিট থেকে বলছে, ভাই প্লিজ পাটা নামিয়ে রাখেন। সে একবার পা নামাইছে, কিছুক্ষণ পর আবার। এই হচ্ছে কি দর্শকদের সিচুয়েশন, যে সিঙ্গেল স্ক্রিনে যেসব দর্শকরা যায় তাদের মধ্যে কিছু কিছু দর্শক এরকম, তারা সিনেমা হলের ম্যানার্সই বুঝে না। একটা পাবলিক প্লেসের যে একটা ম্যানার্স আছে, কথা বলতে হবে আস্তে, বসতে হবে ভদ্রতার সঙ্গে, যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না, সিটটাকে যত্ন করতে হবে। আপনি জানেন ম্যাক্সিমাম সিঙ্গেল স্ক্রিনে যারা দেখেন আপনারা তারা রিলেট করতে পারবেন কথাটা, ম্যাক্সিমাম সিঙ্গেল স্ক্রিনে সিট ভাঙা থাকে। সিট ভাঙা থাকার কারণটা কি বলুন তো? কিছু সিট ভালো থাকে, কিছু সিট ভাঙা থাকে। ভাঙা থাকলে তো সবগুলো সিট ভাঙা থাকবে, কিছু কিছু সিট ভাঙা থাকার কারণ কি? সিটগুলো এমন ভাবে ফিক্সড করা যে সিট কিন্তু উঠানো যায় না, সরানো যায় না, নড়ানো যায় না। তারপরেও সিটটা এই যে বসানোর বসে যে সিটটা, ওই সিটটা শুধু এরকম ফোল্ড হয়। তো সিটটা শুধু উপরে নিচে ফোল্ড হয়, সিটটা উপরে উঠানো যায় যাতে হাঁটার সুবিধা হয়, আবার সিটটা ইয়ে করে সামনে নিয়ে বসা যায়। তো সেই সিট কেন ভাঙা থাকে? কারণ হচ্ছে এই যে দর্শকরা যখন হলে ঢোকার পরে তাদের যে উত্তেজনা, এই সমস্ত উত্তেজনা সে ব্যয় করে সিটের উপরে। সিট থাবড়াইয়া, বাড়ি দিয়া, লাথি দিয়া আওয়াজ করে, শব্দ করে, আনন্দ উদযাপন করে, অথবা বিরক্ত প্রকাশ করে যখন লাইট কম থাকে, সাউন্ড বোঝা যায় না, তখন বিরক্ত প্রকাশ করে এই সিটগুলো ভেঙে, এই সিটগুলো নষ্ট করে। শুধুমাত্র যে হলের দোষ দিব তা না, সিঙ্গেল স্ক্রিনে যেসব দর্শকরা যায় সিনেমা দেখতে তাদেরও অনেকখানি দোষ আছে। তারা কিন্তু যত্ন নেয় না সেই জিনিসপত্রগুলো, তারা যত্ন করে রাখে না। তো এই যে কয়েকটি সিনেমা হলের কান্নার গল্প বলছি, এই কান্নার গল্পের কারণ এরকমই, যে যেহেতু এটা ঈদের ছবি না, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে তারা সিনেমা হলের পরিবেশ ঠিক রাখে নাই। আমি আনন্দ হলে সিনেমা দেখছি, আমাকে অনেকেই কমেন্ট করছেন যে এটা কোনো হল হলো সিনেমা দেখার মতো। আপনাদের কমেন্ট যুক্তিসঙ্গত, কিন্তু তারপরেও তো এই হলে শত শত মানুষ সিনেমা দেখে, হাজার হাজার মানুষ সিনেমা দেখে। কেন দেখে যদি এটা কোনো হলই না হয় সিনেমা দেখার জন্য? কারণ তারা
দায়বদ্ধ, তাদের কিছু করার নাই। তারা 350 টাকা খরচ করে সিনেপ্লেক্সে সিনেমা দেখার অ্যাবিলিটি তাদের নাই, বা অ্যাবিলিটি থাকলেও এত টাকা তাদের ব্যয় করার সুযোগ নাই। তাই তারা যতটুকু সামর্থ্য, ঠিক ততটুকু সামর্থ্য অনুযায়ী তারা সিনেমাটা দেখতে যায়, এই হলে তারা যায়। অথচ এই সিনেমা হলগুলো তাদের সাথে প্রতিদিন যে ধরনের প্রতারণা করছে, সেই প্রতারণার কথা যত বলবো তত কম হয়ে যাবে। আমি আপনাদেরকে আমার আগের একটা কন্টেন্টে সিনেমা আনন্দ সিনেমা হলের টিকিটটা দেখাইছিলাম। সেই টিকিটে গায়ের মধ্যে লেখা আছে প্রবেশ মূল্য 21.75 টাকা, শীতাতপ ব্যয় 19.61 টাকা, মূল্য সংযোজন কর 6.20 টাকা, পৌর কর 2.44 টাকা। আচ্ছা, দেখেন, প্রবেশ মূল্য 21.75 আর শীতাতপ ব্যয় 19.61, বা একেবারে কাছাকাছি। এসির একটা বিল ধার্য করা হয়েছে এই যে ড্রেস সার্কেলের টিকিটে, অথচ এসিটা নাই। তার মানে 20 টাকা, 19.61, 20 টাকা তারা একেবারেই ফাও দিচ্ছে। শুধু তাই না, এটা আসলে 20 টাকা না, এই টিকিটটার দাম সর্বসাকুল্যে 50 টাকা। এটার উপরে 100 টাকার সিল মেরে তারা 100 টাকা নিচ্ছে। 100 টাকা নেওয়ার পরেও তারা এই এসিটা দিচ্ছে না, ভালো পরিবেশ দিচ্ছে না, ভালো সিট দিচ্ছে না, ভালো স্ক্রিন দিচ্ছে না। তারা বলে আমাদের লস, তারা বলে আমাদের লস, এই এসি সিট, এই ভালো স্ক্রিন, এগুলো দিতে তাদের লস হয়ে যাচ্ছে। তাহলে এই টাকাগুলো যাচ্ছে কার পকেটে? এই যে 50 টাকার জায়গায় 100 টাকা করে আপনারা নিচ্ছেন প্রত্যেকটা সিনেমা হল, এটা কোনো সিনেমা হল যে কম নিচ্ছে তা না। এই চিত্রটা প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনের একই চিত্র। আপনি যান, প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে এই একই চিত্র দেখবেন। টিকিটের গায়ে যে টাকাটা লেখা আছে শাকিব খানের সিনেমা যদি রিলিজ হয়, সেই টাকার উপরে অন্য একটা সিল পরে, অন্য একটা সিল পরে তারপরে সেই দামে, নতুন দামে টিকিট বিক্রি হয়। এবং টিকিটের যে রেট আছে সেই রেটে কোনো সিনেমা হলে টিকিট বিক্রি হয় না। মধুমিতার কথা আমি জানি না, মধুমিতা ছাড়া ম্যাক্সিমাম হলের এই অবস্থা। কারণ তারা 2 নম্বরই করার অপশন আছে এখানে। গভর্নমেন্টকে ট্যাক্স ফাঁকি দেওয়ার অনেক অপশন আছে। গভর্নমেন্টকে দেখাচ্ছে আমি 50 টাকার টিকিট, কারণ তো টিকিট ছাপাইছে এটা। গভর্নমেন্টকে যখন দেখাবে এই সিল মারা অংশটা আর দেখাবে না, 100 টাকা সিল মেরে যে টিকিট বিক্রি করছে এটা আর দেখাবে না। তারা দেখাবে যে দেখেন আমি 50 টাকার টিকিট বিক্রি করছি। আমার খুব দেখা দিচ্ছে এই যে এই টিকিটটা যে যেখান থেকে ছিঁড়ছে, ওই পার্টটা যদি একটু দেখতে পারতাম সেখানেও কি 100 টাকা সিল মারছে কিনা। দুর্ভাগ্য, ওদের কাউন্টারটা এমন ভাবে আটকানো থাকে যে আপনি ওই টিকিটের কারসাজি কিছুই দেখতে পারবেন না। টিকিট কাউন্টার থাকবে স্বচ্ছ, স্ক্রিনে উঠবে, স্ক্রিনে না থাকলে গ্লাস থাকবে, সেই গ্লাসের ওই প্রান্তে দেখা যাবে সে কি টিকিট দিচ্ছে, কোত্থেকে দিচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ, এই যে ভোক্তা অধিকার সংরক্ষণে আমার মন চাইছিল যে আমি ইনস্ট্যান্ট ভোক্তা অধিকারে একটা ফোন দিই, ফোন দিয়ে বলি যে আমি যে টাকা দিচ্ছি সেই টাকা অনুযায়ী আমাকে সার্ভিস দেয়। কিন্তু আমার সময় অভাবে আমি সেই কাজটি করিনি। হয়তো ভবিষ্যতে কোনো একদিন আমি এই কাজটি করে ফেলতে পারি। আর এই পরামর্শটা আমি আপনাদেরকে দিয়ে রাখছি, যারা সিঙ্গেল স্ক্রিনে যান, এরকম একটা টিকিট যখন আপনার হাতে ধরায় দেয়, আপনারা সুন্দর করে সিনেমাটা দেখে ভোক্তা অধিকারীকে একটা ফোন দিবেন। ফোন দিয়ে বলবেন যে টিকিটের গায়ে এই কথাগুলো লেখা ছিল, আমাকে দেয় নাই। তারপরে দেখবেন খেলাটা কি হয়। তো বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন গুলা, প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন, ইভেন মধুমিতাও আমি সিনেমা দেখছি। মধুমিতার সিঙ্গেল, মানে মধুমিতার মালিক তো খুব বড় বড় কথা বলে, খুব বড় বড় কথা বলে। ওদের সাউন্ড সিস্টেমটা ঠিক আছে, বাট স্ক্রিনের অবস্থা জঘন্য, জঘন্য। আপনারা সিনেপ্লেক্সের স্ক্রিনে সিনেমা দেখবেন আর সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখবেন, আকাশ পাতাল তফাৎ। মনে হবে যে আমি অন্ধ ছিলাম, এখন দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি। এছাড়াও আরো অনেক কারণ আছে সিঙ্গেল স্ক্রিনে দর্শক না হওয়ার। সিকিউরিটি নাই। একটা মেয়ে তার বয়ফ্রেন্ড বা ভাই বা বন্ধু কারোর সঙ্গে হলে যাবে সিনেমা দেখতে, সিকিউরিটি নেই। আমি এরকম বহু ঘটনা পেয়েছি সিঙ্গেল স্ক্রিনে। এই মেয়ে মেয়ে সংক্রান্ত ঘটনায় মারামারি, হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। মেয়েদেরকে শীষ দেয়, ইফটিজিং করে। এবং
এই ইফটিজিং বন্ধ করার জন্য দেখবেন যে সিঙ্গেল স্ক্রিনের মানে রীতিমতো একটা লেখা উঠে যে ইফটিজিং অপরাধ, ইফটিজিং করবেন না, এই লেখাটা উঠে। আরেকটা বিশেষ বিষয় আমার কাছে খুব খারাপ লেগেছে এই বিষয়টা, যে যখন জাতীয় সঙ্গীত শুরু হয় সিনেমার শুরুতে, এটা সিনেপ্লেক্সেও দেখছি আমি, ম্যাক্সিমাম মানুষজন বসে থাকে, ম্যাক্সিমাম মানুষজন বসে থাকে। এটা তো এই পর্যন্ত তো ছিল, ঠিক ছিল, কিন্তু এখন যারা দাঁড়ায় তাদেরকে ঠাট্টা করে, হালায় মফিজ, হালায় মফিজ, জাতীয় সঙ্গীত শুরু হয়েছে দাঁড়ায় গেছে, বহেন। আমার সঙ্গে এটা হয়েছে আনন্দ সিনেমা হলে, আমি উত্তর দেই নাই, কারণ আমি চাইনি কোনো সিক্রেট হোক, আর এদেরকে বোঝানো যাবে না, এদেরকে বলে বোঝানো যাবে না। কারো কাজ হয় কথায়, কারো কাজ হয় ব্যথায়, তো এদেরকে মুগুর মারতে হবে, মুগুর মেরে বুঝাইতে হবে। মুগুর না বললে এরা এই সমস্ত কথা বুঝবে না। আর অনেক মানুষ আছে ইশারায় বুঝে যাবে যে এই সমাজে বা এই সিচুয়েশনে এই কাজটি করা ঠিক হচ্ছে না। একটা সাপোজ একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম ইন্ডিয়ার ফিল্মফেয়ার, সেখানে যখন একজন বড় মাপের কোন একজন সেলিব্রিটি স্টেজে উঠে যায়, পুরা অ্যাওয়ার্ড শো এর সমস্ত গেস্ট দাঁড়ায় যায়। ন্যাশনাল অ্যান্থেম তো পরের বিষয়, জাতীয় সঙ্গীত তো পরের বিষয়, একজন সিনিয়রকে সম্মান দেওয়ার জন্য পুরা স্টেজ দাঁড়ায় যায়। আমরা তো মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডও দেখি, কতজন দাঁড়ায় একটু হিসাব করে দেখেন তো। শুধু যে সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের দোষ দিচ্ছি, এটা জাতি হিসেবে, এটা দেশ হিসেবে, এটা মানুষ হিসেবে আমাদের ব্যর্থতা। আমরা সম্মান দিতে যাই না, সম্মানীকে সম্মান দিতে যাই না, যেখানে সম্মান দেওয়া প্রয়োজন সেখানে দেই না। যাই হোক, সিঙ্গেল স্ক্রিনের কান্নার কথা বলছিলাম, কয়েকটি সিঙ্গেল স্ক্রিনের হলের সিনেমা হলের কান্নার কথা। তা আপনাদের কান্না জীবনেও শেষ হবে না, যেহেতু আপনাদের অভাব শেষ হয় না, কান্নাও শেষ হবে না। আপনারা অভিযোগ দেন যে সিনেমা নাই, হলে ইনভেস্ট করবো কেন, বন্ধ করে দেন হল, আপনাদের হল চালাইতে বলছে কিভাবে? এইভাবে হল চালাইয়ে তো আরো দর্শকদেরকে আপনারা সিনেমা বিমুখ করছেন। তারা যতটুকু চাইতো যে সিনেমা হলে গিয়ে একটু, সিনেমা হলে কিন্তু মানুষ শুধু সিনেমা দেখতে যায় না ভাইয়া, সিনেমা হলে মানুষ একটু ভালো সময় কাটাতে যায়, একটু ডেটিং করতে যায়, একটু গল্প করতে যায়, একটু আড্ডা দিতে যায়। মানে সিনেমা হল থেকে শেষ বেরিয়ে একটু আড্ডা দিবে, গল্প করবে, বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যায়, সিনেমা হলের বাইরে একটু প্লেগ্রাউন্ড থাকবে। আর অনেক রিজন আছে সিনেমা হলে যাওয়ার কথা, শুধুমাত্র সিনেমা দেখাটাই সিনেমা হলে যাওয়ার মূল কারণ না। সো আপনারা হলের পরিবেশ ঠিক করবেন না, হলের চারপাশ ঠিক করবেন না, হলের সিকিউরিটি থাকবে না, হলের দুর্গন্ধ থাকবে, হলের স্ক্রিন থাকবে না, অথচ আপনারা কান্না করবেন যে শাকিব খানের সিনেমা উঠাইছি, অথচ দর্শক নেই হলে। এই মায়া কান্না আর কতদিন করবেন আপনারা? সিনেমা হলগুলোকে ঠিকও করছেন না, নিজেদের পকেট ভারী করছেন। মানে হয় না যে, আমি এর আগের কন্টেন্টও বলছি যে আমি একটা দোকান অফ করে দিব, বা আমি একটা একটা আমার ঘরের কোনো একটা কিছু বিক্রি করে দিব, তো ধরেন আমার একটা গাড়ি আমি বিক্রি করে দিব, তো বিক্রি করার আগে না মায়াটা উঠে যায়। ওই জিনিসটার প্রতি যখন ডিসিশন দিবেন যে আপনি এটা বিক্রি করে দিবেন, আপনি এটা রাখবেন না, তখন ওইটার প্রতি আর আপনার মায়া থাকবে না, তখন ওইটার আপনি যাচ্ছে তাই ব্যবহার করবেন, যা আসে ওইটাই প্রফিট। আর বাদ বাকি, আমি বর্ষা সিনেমা হলে সিনেমা দেখছি, আমি সৈনিক ক্লাবে দেখছি, আমি পুরো সোনালী হলে গেছি, এই যে কটা সিঙ্গেল স্ক্রিনে আমি গেছি, একজন সাধারণ মস্তিষ্কের মানুষ, একজন স্বাভাবিক মস্তিষ্কের মানুষ, একজন আধুনিক মন সম্পূর্ণ একজন মানুষ, একজন রুচিশীল মানুষ কোনোভাবেই এই সমস্ত সিনেমা হলে সিনেমা দেখার প্রয়াস নাই, কোনো অবস্থায় নাই। তো এই সমস্ত সিঙ্গেল স্ক্রিন গুলা থাকা আর না থাকা সমান, বিশ্বাস করেন, এই সমস্ত নামধারী সিনেমা হলগুলো থাকা আর না থাকা সমান। তাদের কিছু সিনেমা হলের আড়ালে তাদের কিছু ব্যবসা আছে। যেমন একটু হিন্ট দিয়ে রাখি আপনাদেরকে, বাংলাদেশে কিন্তু প্রচুর পত্রিকা আছে, প্রচুর পত্রিকা আছে, সমস্ত পত্রিকা কিন্তু প্রতিদিন বের হয় না। নামধারী অনেক পত্রিকা আছে, লোক নিয়োগ দিয়ে রাখছে, এডিটর নিয়োগ দিয়ে রাখছে, অফিস ভাড়া দিয়ে রাখছে, সবই চলতেছে, কিন্তু ওই পত্রিকা পাওয়া যায় না সবসময়। কারণ কি জানেন?
ওই পত্রিকার আড়ালে তাদের অন্য একটা অবৈধ ব্যবসা আছে। পত্রিকা হলো সাইনবোর্ড। ওই সিনেমা হলের আড়ালে যারা এই সমস্ত সিনেমা হল এইভাবে টিকে রাখছে, তাদের সেই সিনেমা হলের আড়ালে অনেক অবৈধ ব্যবসা আছে, যেগুলো ইনভেস্টিগেট করা প্রয়োজন, এখানে নজর দেওয়া প্রয়োজন। বাংলাদেশের একটা বিশেষ বিনোদন মাধ্যম, যে মাধ্যমটা ধ্বংস করে দেয়া হচ্ছে বাংলাদেশের একটা সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য। এগুলো 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 হচ্ছে দূর দূর পলিটিক্স, মানে এমন এটা স্লো পয়জনের মতো। এই যে ইন্ডিয়ার বর্ডার থেকে বাংলাদেশে এত আসে, অবৈধ জিনিসপত্র আসে, মাদকদ্রব্য আসে, শুধুমাত্র বাংলাদেশ বর্ডারেই কেন আটকানোর দায়? ওদের আটকাবার দায় নেই? ওরা কেন ছেড়ে দেয়? ওদের এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড। ওরা কখনোই বাংলাদেশের মানুষকে উপর উঠতে দিবে না। এই সমস্ত নেশাদ্রব্য দেশে ঢুকাই দিয়া তোমরা ব্যস্ত থাকো বাবা, এগুলো নিয়ে ব্যস্ত থাকো, আমাদের চেয়ে আগায় যাও না। এটা হচ্ছে একটা পলিটিক্স, কান্ট্রি টু কান্ট্রি পলিটিক্স। ঠিক সেরকম একটা পলিটিক্স কিন্তু শাকিব খানের সাথে হচ্ছে। এই শাকিব এখন বুঝতেছে না এটা। আমি যখন দু একটা কথা বলি তখন তাদের মনে হয় যে আমি আসলে চাই না, শাকিব খানের ভালো চাই না, বা সিনেমার ভালো চাই না, বা এগুলো বললে তারা খেপে যায়, রেগে যায়, গালিগালাজ করে। আমি আমার প্রথম যে রিভিউটা দিছি, ওই রিভিউতে আমি বলছিলাম যে ভাই, আমার সাকিবিয়ানদের খুশি করে কন্টেন্ট দেওয়ার দরকার নেই। আমি সাদাকে সাদা, কালাকে কালা বলবো। যারা আমাকে আনসাবস্ক্রাইব করতে চান, আনফলো করতে চান, করে দেন, আই ডোন্ট মাইন্ড। আমি মনে মনে ভাবছিলাম যে ভাই, আমার ফলোয়ারই সাবস্ক্রাইবারই মাত্র 30,000, আর আমি বলে দিলাম আনসাবস্ক্রাইব করে দিতে, এই সাবস্ক্রাইবার বোধহয় এখন আর থাকবে না, এটা বোধহয় 5,000-এ নেমে আসবে। বিশ্বাস করেন ভাই, সাবস্ক্রাইবার কমে নাই, বাড়ছে। সাবস্ক্রাইবার বাড়ছে, কারণ সত্যের সাথে সবাই থাকতে চায়। মানুষটা মনে করে যে আচ্ছা, এই লোকটা কি এরকম কেন বলতেছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, থাকি, দেখি, শুনি কতদূর বলে, ঘটনা সত্য হয় কিনা। এই কারণেই রয়ে গেছে বোধহয় ওনারা, আমাকে আনসাবস্ক্রাইব করে নাই। অনেকেই দেখলাম যে শাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানিয়ে পয়সা কামাইতেছে, ঠিক, আমিও কামাইতেছি, আমি অস্বীকার করবো না, কিন্তু তাই বলে তাকে নিয়ে শুধু ভালোই বলে পয়সা কামাই যাবো, ভালোই বলে পয়সা কামাই যাবো, কারণ ভালো বললেই পয়সাটা বেশি আসতেছে, বেশি ভিউ আসতেছে, তাতে করে কি হচ্ছে? আলটিমেটলি রেজাল্টটা কি হচ্ছে? পয়সা তো তাদের পকেট ভরতেছে, কিন্তু যাকে ভালো বলে পয়সা কামাচ্ছে সে তো ইন্টারন্যাশনাল মার্কেটে ভালো হচ্ছে না। কারণ আমি একটা ছোট্ট, কন্টেন্ট অনেক বড় হয়ে গেছে আজকে, কারণ অনেক কথা বলতেছি মন খুলে। যাই হোক, একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাদের। একটা সময় ছিল যখন আমরা অ্যাক্টিং করতাম, তখন ভুল হইলে ডিরেক্টর বলতো এটা ভুল হয়েছে, এটা ঠিক হয় নাই, এটা এইভাবে করো। এরপর একটা সময় আসলো যখন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভাইরাল হওয়া লোকজন আসলো, আইসা শুটিং করা শুরু করলো, এবং তারা যখন ডিরেকশন দেওয়া শুরু করলো, তাদেরকে ডিরেক্ট করা শুরু করলো আবার কিছু বাইরের ডিরেক্টর, মানে ওই প্রথিত যশার যে ডিরেক্টর ছিলেন, যারা গুণী ডিরেক্টর ছিলেন তারা না, তাদের কিছু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা নতুন আসছে, তারা এখনো বুঝে নাই ডিরেকশনটা, তারা তাদের ডেট নিয়ে কিছু নাটক বানানো শুরু করলো। তারা তো জানে না কোনটা ভালো আর কোনটা খারাপ, কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না। যখনই একটা আর্টিস্ট শর্ট দিচ্ছে, ওয়াহ ভাই ওয়াহ, ফাটাইছেন ভাই, জশ জশ জশ, এই ডিরেক্টরটা তখন এরকম করছে। তখন সেই নতুন ছেলেটা ভাবছে, আরে তাই তো, আমি তো সেই অ্যাক্টিং করতেছি, ভিউ তো হইতেছে মিলিয়ন মিলিয়ন, তার মানে আমি অনেক বড় অ্যাক্টর হয়ে গেছি। কিন্তু সেই সমস্ত অ্যাক্টরদের অ্যাক্টিং স্কিলের মান বাইরে বা অন্য শিল্পীদের তুলনায়, বাইরের শিল্পীদের তুলনায় কতটুকু আগাচ্ছে বা পিছাচ্ছে, সেটার রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি। আমাদের কাছে এখন আর জাহিদ হাসান নাই, আমাদের কাছে তৌকির আহমেদের মতো শিল্পী নাই। ইভেন জাহিদ তৌকির তো অনেক দূর কি বাদ, আমাদের কাছে এই অপূর্বর মতো একটা নতুন শিল্পী পাচ্ছি না, আফরান নিশোর মতো একটা নতুন শিল্পী পাচ্ছি না, যারা ওই ক্রেজ দিবে, ওই অ্যাক্টিংটা দিবে। পার্থক্যটাকে আমি বোঝাইতে পারছি কিনা আমি জানি না, কিন্তু চেষ্টা করেছি এদিক সেদিক দিয়ে আপনাদেরকে বোঝাইতে। তারপরেও কিছু লোক বলবেন আমি খারাপ,
আমি খারাপ, প্লিজ, আমি খারাপ। আমার কথা যদি খারাপ লাগে, আমার কন্টেন্ট যদি খারাপ লাগে, আনসাবস্ক্রাইব অ্যান্ড আনফলো মি, আই ডোন্ট মাইন্ড। আর যদি আমার কথা ভালো লাগে, আমার কন্টেন্ট যদি ভালো লাগে, আমার কথা যদি আপনারা শুনতে চান, প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার ওই দিনের কন্টেন্টও অনেকেই বলেছেন, সায় দিয়েছেন আমার সঙ্গে এবং কমেন্ট করে জানিয়েছেন। যাই হোক, কয়েকটি হলের কান্নার গল্প বললাম, কেন হয় সেটা বললাম, এবং দরদ নিয়ে আমি ঠিক এক সপ্তাহ পরে দরদের রিলেটেড যা যা ছিল, আর অনেক কথা বলার ছিল দরদ নিয়ে, আমি একবারে চুপ হয়ে গেছি। ওই কন্টেন্টের পরে দর্শকদের রিয়াকশন দেখে, কিছু কিছু দর্শকদের রিয়াকশন দেখে আমি চুপ হয়ে গেছি। আমি ঠিক 6 দিন পরে, এক সপ্তাহ পরে বাদ বাকি ইস্যুস গুলো আলোচনা করব। কোন মানে স্লো পয়জনের শিকার হচ্ছে শাকিব খান। শাকিব খান ধীরে ধীরে একটা স্লো পয়জনের শিকার হচ্ছে। তাকে নিয়ে একটা এমন চক্রান্ত হচ্ছে, তাকে ইন্টারন্যাশনাল মার্কেটে দাঁড়াইতে দিবে না। এই বিষয় নিয়ে যদি আপনারা জানতে চান, শুনতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো।